নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সেই ছোট্টবেলায় হাঁটতে শেখার পর থেকে আমরা কিন্তু আর থামতে শিখিনি। আক্ষরিক অর্থে চলাই কিন্তু আমাদের জীবন। আমাদের প্রত্যেকের বাড়ির সেই ক্ষুদে সদস্যগুলিকে দেখুন, সারাদিন ছুটে বেড়াচ্ছে, অথচ সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে ক্ষয় অবশ্যম্ভাবী এবং কর্মজীবনের ব্যস্ততা, ইঁদুর দৌড় কাটানোর সাথে সাথে আর একটু বয়স হলেই আমাদের অনেকেই কিন্তু কোমরের ব্যথা আর হাঁটুর ব্যথার সমস্যায় একেবারে জর্জরিত হয়ে পড়ি। তাই ফিট আমাদের থাকতেই হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোমর এবং হাঁটুর ব্যথার সমস্যা। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর ইন্দ্রজিৎ সর্দার। ডক্টর সর্দার, দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। এবং অবশ্যই প্রত্যেকবারের মতন থাকছেন আপনারাও। আপনারা চাইলে আমাদের সরাসরি ফোন করতে পারেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 24235222, 24235223 এবং 29712075। ডক্টর সর্দার, যে প্রসঙ্গটা আমি নিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম, যে একটু বয়স হলেই কিন্তু বেশিরভাগ মানুষ হাঁটুর আর কোমরের ব্যথার সমস্যায় ভোগেন। এই ব্যথাটা বেশি বয়সে কেন বেড়ে যায়? আপনি যদি ভাবেন যে আমাদের শরীরে মানে অনেকগুলো জয়েন্ট আছে, একদম যে জয়েন্টগুলো নড়ানড়ি করে, যদি একটা অটোমোবাইল পার্টের সঙ্গে গাড়ির পার্টের সঙ্গে তুলনা করেন, তাহলে সেটা কিছুদিন বাদে আস্তে আস্তে ক্ষয়ে যায়। তাও বললো গাড়ি একটা সীমিত পরিধির মধ্যে ঘোরাঘুরি করে গাড়ির পার্টস, আর মানুষের শরীর সব করে, দাঁড়ায়, শোয়ে, বসে, ঝাঁপায়, মানে বিভিন্ন রকমের স্ট্রেন পড়ে এইটার ওপর। ন্যাচারালি যত বয়স বাড়ে সেই বয়সের অনুপাতে, সময়ের অনুপাতে সেই চাপগুলো একত্রিত হয় এবং সেই শেষের দিকে বা একটু বয়স্ক লোকদের সেই জন্যে বেশি এই হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা প্রকোপটা বেশি। বেশ, তবে কি ধরা যেতে পারে যে অল্প বয়স্কদের মধ্যে এর প্রবণতা দেখা যায় না? আজকাল কিন্তু অল্প বয়স্কদের মধ্যেও এই সমস্যা দেখা দিচ্ছে, সেটা কেন হয়? অল্প বয়স্কদের মধ্যে দেখা দেয়, এতে কিছু জিনিস হয় যে স্ট্রাকচারাল চেঞ্জ যদি কিছু থাকে, জন্মগতভাবে থাকে, কারোর শিরদাঁড়া বেঁকা আছে, মানে সাইডে বেঁকে গেছে, মানে স্কোলিওসিস বলে, সামনের দিকে ঝুঁকে কাইফোসিস বলে। আবার কিছু কিছু জায়গায় হাড়ের গঠন যেটা হয়েছে সেটা হয়তো একটা দুটো ভার্টিব্রা হয়তো মিলেমিশে গেছে বা কোনো জায়গায় একটা গ্যাপ থেকে গেছে, সেই সবটা প্রথমে ভাবতে হয়। দ্বিতীয়ত অবশ্যই থাকে ম্যালনিউট্রিশন। নিউট্রিশনের অভাবে হাড়ের শক্তি কমে যায়, সেজন্য তার উপর যদি একটা চাপ পড়ে বা ক্রমাগত চাপ পড়ে তাতে হয়। এবং সেক্ষেত্রে বেশিরভাগ আমরা দেখি যে, এখন দেখছি অন্তত, যে স্কুল গোয়িং বাচ্চাদের যখন এই ভারী ভারী ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় বা অত্যধিক স্পোর্টসে যায়, তখন তাদের এই পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে হাঁটুতে ব্যথাও দেখা যায়। যদিও পরিস্থিতিটা খুবই দুঃখজনক, তবে আর একটা সমস্যা, মানে সাধারণ মানুষ আজকাল জানেনি, যেটা যে অস্টিওপোরোসিস একটা খুব বড় কারণ এই সমস্যায়। এবং এই অস্টিওপোরোসিস শুনেছি চুপিসারে আসে, সেটা কেন হয় বা আমরা জানতে পারি না কেন, বা আগে থেকে আমরা নিজেরা প্রিকশন বা সাবধানতাই বা নিতে পারি না কেন? অস্টিওপোরোসিস বেশিরভাগ বলা হয় যে সাইলেন্ট ডিজিজ। এটা ঠিকই বলেছেন। অস্টিওপোরোসিসে যেটা হয় সেটা হচ্ছে হাড়ের ঘনত্বটা কমে যায়, অ্যান্ড সেটা বিভিন্ন কারণে হতে পারে। বয়স অনুপাতে একটা সেনাইল অস্টিওপোরোসিস, এটা বয়স্ক লোকদের হয়। মেয়েদের বিশেষত এটা পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, সেটাও হয় মেনোপজের পরে। এই তাদের হাড়ে হরমোনাল কারণে হাড়ের ঘনত্ব কমে যায়। এবং এছাড়া যেটা আরও মেজর থাকে সেটা হচ্ছে যে, ধরুন কোনো ফ্র্যাকচার হয়েছে বা কোনো কারণে সে মাসেলগুলো ঠিকমতো ব্যবহার করেনি, এক্সারসাইজ ঠিকমতো হয়নি, বা লাইফস্টাইলে যেমন আছে ঠিকমতো সে এক্সারসাইজগুলো ঠিকমতো করেনি মানুষের মাসেলগুলোকে তৈরি করা, তাতেও কিন্তু একটা ডিজিউজ অ্যাট্রফি হয়, যেটা ব্যবহার না করার জন্য একটা অস্টিওপোরোসিস ভীষণ দেখা যায়। আর দীর্ঘ রোগ ভোগের পর যদি খাদ্য যদি ঠিকমতো না থাকে, ঠিক পরিমাণে না সে পায় বা না খায় বিভিন্ন কারণে, তখনও তাদের এই অস্টিওপোরোসিসটা শুরু হয়ে যায়। এইটাই হাড়ের ঘনত্বটা কমে যায়। তবে এই যে খাদ্যাভ্যাসের তো একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে, একটা ভীষণ বড় ভূমিকা রয়েছে, সেটা আমরা আলোচনা করব। কিন্তু তার আগে একটু জেনে নেব যে অস্টিওপোরোসিসের জন্য হাঁটুর বা কোমরের যন্ত্রণার ধরনটা ঠিক কীরকম হয়, বা রোগী আপনার কাছে কি কি ধরনের উপসর্গ নিয়ে আসেন? অস্টিওপোরোসিস শুধু এক জায়গায় খুব কম হয়,
এটা বেশিরভাগ একটা জেনারেলাইজ জিনিস, সারা শরীরে হয়। সুতরাং যখন কেউ যে কোনো খুব একটা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ বলে যে বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, কারণ শিরদাঁড়ায় ব্যথা হচ্ছে বা পাঁজরে ব্যথা হচ্ছে বা ধরুন শোল্ডারে ব্যথা হচ্ছে, কনুইয়ে ব্যথা হচ্ছে, এইগুলো যখন বিভিন্ন জায়গা থেকে আছে, অনেক জায়গা থেকে, তখন কিন্তু আমাদের একটা সন্দেহ হয় যে এটা অস্টিওপোরোসিস হতে পারে। এবার তার ইতিহাস নিয়ে প্রথমে দেখতে হয় যে তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় কিনা ইতিহাস থেকে, আর তারপর তো এক্স রে করেই দেখা যায়। কিন্তু এটা ঘটনা হচ্ছে এক্স রেটা যখন করে অস্টিওপোরোসিস দেখা যায়, তখন কিন্তু অস্টিওপোরোসিস অনেকটা এগিয়ে গেছে। সুতরাং আগে ভাগে চুজ করে এটা দেখতে হয় যে তার পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে কিনা, আর তার ভিটামিন ডি ইনটেকটা কেমন আছে। এই ভিটামিন ডি অভাবে, মানে ভিটামিন ডি আপনি জানেন বা সবাই জানে যে মানুষের শরীরের চামড়া যখন রোদে এক্সপোজড হয়, তখন আমাদের শরীরে ভিটামিন ডিটা তৈরি হয়। তা বিভিন্ন কারণে আজকাল লাইফস্টাইলের জন্য দেখুন আমরা হয়তো রোদে অত বেরোই না। রোদে বেরোনোর যে দরকার আছে তা না, অনেক সময় ডাইরেক্ট রোদে না থেকেও যে সূর্যরশ্মির থেকে যেগুলো আসে, সেখান থেকেও এই ভিটামিন ডি তৈরি হতে পারে, আর খাদ্য তো আছে। তো এইসব বিভিন্ন কারণে একটা অস্টিওপোরোসিস যে হচ্ছে, এই আইডিয়াটা করা যায় যখন এই যেটা বললাম বিভিন্ন জায়গায় একটা ব্যথা হচ্ছে, একটা বোন পেইন যেটা বলে সেটা হচ্ছে, ঠিকমতো শারীরিকভাবে সব কার্যকলাপ ঠিকমতো হচ্ছে না, বা সাধারণ কাজ করতে যাতে ব্যথা হতো না এখন ব্যথা হচ্ছে, সেই সব ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস ব্যাপারটা চিন্তা করতে হয়। বেশ, মানে প্রত্যেকদিন দৈনন্দিন যে ছোট ছোট কাজগুলো করছে সেটি তার করতে অসুবিধে হচ্ছে এবং বেশ কিছুদিন ধরে হচ্ছে। ধরুন ডক্টর সর্দার, আমাদের শরীরটাকে যদি একটা বাড়ির সাথে তুলনা করি, এবং ধরুন তার শিরদাঁড়া যদি তার কাঠামো হয়, এই শিরদাঁড়ার ভূমিকাটা কোথায়? তারপরে একটু কোমরের ব্যথাতে আমরা যাব, কিন্তু তার আগে তার কাজটা কি একটু জেনে নেব। শিরদাঁড়ার ভূমিকাটা তো অপরিসীম, মানে অন্যভাবে বলতে গেলে মানুষের শিরদাঁড়া না হলে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বিভিন্নভাবেই বলা যায় সেটা। বাট বেসিক স্ট্রাকচারটা হচ্ছে শিরদাঁড়াটাই তাকে স্ট্রাকচার দেয় সোজা হয়ে দাঁড়ানো। সোজা হয়ে দাঁড়ানোর এবং বসা, এই দুটো জায়গাতেই শিরদাঁড়ার ওপর চাপটা পড়ে, এবং সেই চাপটা শিরদাঁড়াটাই নেয়। শিরদাঁড়ার অনেকগুলো ছোট ছোট হাড় আছে, সেই হাড়গুলোর মধ্যে ছোট ছোট জয়েন্ট আছে, সেগুলো আর কি যদি হাড়ের স্ট্রেংথ যদি অস্টিওপোরোসিসে যায়, তাহলে সে হাড়ের থেকে ব্যথা হয়। আর যদি ওই স্ট্রাকচার যে জয়েন্টগুলো আছে, যে ডিস্ক আছে, ওর মধ্যে একটা নরম জিনিস থাকে যেগুলো এই যে ফোর্সগুলো অ্যাবজর্ব করে নিতে পারে, সেগুলো যদি খারাপ হয়ে যায় বা কোনো কারণে ঠিকমতো ফাংশন না করে, তাহলেও সেখানে এই শিরদাঁড়া থেকে ব্যথার উৎস হয়। আর বড় কথা হচ্ছে শিরদাঁড়ার মধ্যে আছে স্পাইনাল কর্ড আর নার্ভ, এবং সেইখান থেকে যদি স্পাইনাল কর্ড বা নার্ভের ওপর চাপ শুরু হয়, তখন কিন্তু এই বিভিন্নভাবে, যেটা আমরা কমনলি সায়াটিকা বলি, পায়ের দিকে ব্যথা চলে যাচ্ছে, বা ঘাড়ে ব্যথা হলে হাতের দিকে ব্যথা যাচ্ছে, এইসব হচ্ছে সেইখান থেকে উৎপত্তি, শিরদাঁড়ার থেকে। তাহলে আমরা বুঝলাম যে শিরদাঁড়া একটা রক্ষা কবচ, মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট যে স্পাইনাল নার্ভগুলোকে রক্ষা করছে। সেক্ষেত্রে কি কি ধরনের ব্যথা একজন মানুষ গুরুত্ব দেবে, কখন বুঝবে যে ডাক্তারের কাছে যেতে হবে না, আর কখন সে নিজেই বাড়িতে মোটামুটি ছোটোখাটো মানে ওষুধ খেয়ে চিকিৎসা করে নেবে? যে কোনো ব্যথা যদি বেশি দিন চলে এবং সাধারণ যে সিস্টেমগুলো আছে বাড়িতে, ধরুন রেস্ট নেওয়া বা খাবার দাবার ঠিকমতো করা, এইসব জিনিস, বা কোমরের ওপর চাপ বা পায়ের ওপর চাপগুলো যদি নিজস্বভাবে কমানো যায় কার্যক্ষেত্রে, তাতেও যদি ব্যথা না কমে এবং চলছে, তাহলে কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু দুটো কারণে মেনে। আমাদের প্রথমে ঠিক করতে হবে যে এই যে ব্যথাগুলো হচ্ছে, এটা কি শিরদাঁড়ার জন্যই হচ্ছে, বা কোনো জয়েন্টের জন্য হচ্ছে, নাকি অন্য কিছু গুঁড়ো জিনিস তার ভেতরে লুকিয়ে আছে। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, একটা 30 বছরের ছেলে এলো, কোমরে ব্যথা, কিছুতেই কমছে না, কিছুতেই কমছে না। সেক্ষেত্রে কিছুদিন বাদে আমরা যখন অন্য পরীক্ষাগুলো করে দেখলাম, তার কিন্তু বিভিন্ন জায়গায় অন্য রোগ হয়ে আছে, যেটা ম্যানিফেস্ট করছে এইভাবে, যে শিরদাঁড়ায় ব্যথা বা হাঁটুতে ব্যথা দিয়ে। বেশ, তবে ডক্টর সর্দার, জনসচেতনতার খাতিরে আমরা সবাই স্পন্ডাইলোসিস শব্দটা সাথে খানিকটা অভ্যস্ত। এইটা যদি আপনি আরেকটু ভালো করে আমাদের বুঝিয়ে বলেন যে এই শব্দটার অর্থ কি, বা এক্স্যাক্টলি কি হয় এই ক্ষেত্রে। স্পন্ডাইলোসিস ব্যাপারটা হচ্ছে শিরদাঁড়ার বাত। এখানে শিরদাঁড়ার যখন এই চাপগুলো পড়ে, বা শিরদাঁড়ার যে জয়েন্টগুলো আছে, অনেকগুলো জয়েন্ট আছে শিরদাঁড়ার ছোট ছোট হাড়ের মধ্যে, যেটা নিজেদের ওই ছোটো ছোটো হাড়ের মধ্যে আছে, বা হাড়ের যে অঙ্গ আছে ফ্যাসেট জয়েন্টস, এইসবের ওপর যখন চাপটা বেশি পড়ে,
তখন সেখানে বাতের চেঞ্জ হয় এবং বাতের চেঞ্জের জন্য এই ধরনের ব্যথাগুলো শুরু হয়, তখন সেটাকে স্পন্ডিলোসিস বলে। কারণ সার্ভাইকাল স্পন্ডিলোসিস ঘাড়ে ব্যথা, লাম্বার স্পন্ডিলোসিস কোমরে ব্যথা, থোরাকোলাম্বার স্পন্ডিলোসিস হয় তখন মাঝ পিঠে ব্যথা, সেগুলো হয়। এই যে প্রসঙ্গটা তুললাম, ধরুন কর্মজীবনে অনেক বহু মানুষ আছেন যাদের কর্মক্ষেত্রে বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা বহুক্ষণ বসে থাকতে হচ্ছে। এই আলোচনায় যাব, কিন্তু দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটা ফোন নিয়ে তারপর আরো বিশদভাবে আলোচনা করছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, শুনছি। হ্যালো, আপনার সমস্যাটা বলুন, আমরা শুনতে পাচ্ছি। দয়া করে আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন, আপনার শুনতে সুবিধা হবে। হ্যাঁ, বলুন। বলুন, আমরা শুনছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আপনি আমি মুর্শিদাবাদ থেকে সৌমেন মাঝি বলছি। বেশ, বলুন। হ্যাঁ, হ্যালো। আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, বলছি আমার মায়ের বয়স 40 বছর বয়স। তো মায়ের কোমরে ব্যথা 2 বছর থেকে কন্টিনিউয়াস চলছে। হ্যাঁ, আমরা আমাদের জেলা হসপিটালে দেখিয়েছি, সেখানে এক্সরে করা হয়েছিল, যে বলেছিল স্পন্ডিলাইটিস। যে তার ধরুন চিকিৎসা চলছে। তো কিছুদিন হলো চিকিৎসা বন্ধ আছে, তো কি ওটা কি চিকিৎসাটা চালাবেন না অন্য কোনো ব্যবস্থা, অন্য কোনো ট্রিটমেন্ট করানোর জন্য ইয়ে করবো? এটা নিয়ে বললে একটু ভালো হয়, বা কি কারণে হয়, কিভাবে হচ্ছে, এগুলো। আপনি একদম ঠিক সময়ে আমাদের ফোন করেছেন, আমরা এই আলোচনাটাই করছিলাম। এই ব্যাপারে কি বলবেন ডক্টর সরকার? প্রথমে দেখে নিতে হবে ওনার কিসের জন্য ব্যথাটা হচ্ছে। অনেক সময় হয় বাড়িতে ভদ্রমহিলা যারা থাকেন তাদের কিন্তু কাজকর্মর পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তারা ধরুন যদি পুজো আর্চা করে, তারা হয়তো মাটিতে বসে করে। তারা যখন অনেকক্ষণ ধরে সিঁড়ি ওঠানামা বেশি করতে হয়, এইসবের চাপ, ক্রমাগত চাপে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এগুলো শুরু হতে পারে। আরেকটা বড় জিনিস যেটা থাকে, সেটা একটু দুঃখজনক, কিন্তু আমাদের বাড়ির মহিলারা এখনও একটু অবহেলিত। তারা সবার শেষে খান, তাদের খাওয়ার দাওয়ার ঠিক মতো যেটুকু থাকে সেটাই তারা খান, এবং এই সব ক্ষেত্রে দেখা গেছে যে মহিলাদের মধ্যে তাদের পুষ্টিগত সমস্যাটা থেকে যায়। এই সব কিছু মিলিয়ে একটা যদি শারীরিক, যেটা আমরা আলোচনা করছিলাম, হাড়েতে একটু কমজোরি থাকে, আর যদি এই কোমরের হাড় বা হাঁটুর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই ধরনের ব্যথা থাকে এবং যেতে চায় না। তা আপনি ঠিকই কাজ করেছেন, আপনি দেখিয়েছেন ডাক্তারবাবুদের কাছে, তারা নিশ্চিত হয়ে গেছে যে আপনার সমস্যা এই লাম্বার স্পন্ডিলোসিস বা বাত যেটা আছে শিরদাঁড়ায়, সেটাই। এর চিকিৎসা করতে গেলে আপনাকে হয়তো কিছু সাময়িক ওষুধ খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, ব্যবস্থা নিতে হবে যাতে চাপগুলো কমে, আর পুষ্টিগত সমস্যাটা দেখে নিতে হবে। ধন্যবাদ ডক্টর সরকার। আগের প্রশ্ন যেটা আমরা একটু করছিলাম সেখানে ফিরে যাচ্ছে, যে কর্মজীবনে যারা বহুক্ষণ দাঁড়িয়ে আছে বা বহুক্ষণ বসে কাজ করছে, বা অনেকের ক্ষেত্রেই ধরুন বাড়িতে লিফট নেই, অনেকগুলো সিঁড়ি বারবার ওঠানামা করতে হচ্ছে, এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা কিভাবে নিজেদের ভালো রাখবেন? দেখুন, বাড়িতে ওঠানামা, সিঁড়ি ওঠানামা করতে হবে। শুধু বেশি সিঁড়ি তো আছেই, তার উপর হচ্ছে পুরোনো কালে বাড়ি থাকলে উঁচু উঁচু সিঁড়ি আছে, সেগুলো পারাতে হয়। এখন এটার একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে যতগুলো বার উনি সিঁড়ি ওঠানামা করছেন তার পরিমাণ কমিয়ে দেওয়া। যদি ধরুন 6 বার উঠছেন, সেটাকে কায়দা করে যদি নামিয়ে দিতে পারেন 2 বারে, তাহলে কিছুটা সুরাহা হবে। আর দ্বিতীয় হচ্ছে, যে যে জায়গাগুলো ব্যথা হচ্ছে, যেই সব জায়গার প্রোটেকশনের জন্য, হাড়ের প্রোটেকশনের জন্য মাসলগুলোকে জোর করতে হবে। সে একমাত্র উপায় হচ্ছে এক্সারসাইজ। যেমন শিরদাঁড়ার এক্সারসাইজ আছে, হাঁটুর এক্সারসাইজ আছে, এই সবগুলো দেখে নিলে সুবিধা হয়। যেমন ধরুন এই ছবিটা যেটা দেখা যাচ্ছে, এটা খুব সিম্পল কিছু শিরদাঁড়ার এক্সারসাইজ দেখানো আছে। একটা হাতগুলো পেটের ওপর রেখে বা পাশে রেখেও কোমরটাকে তোলা, তারপর হচ্ছে পবন মুক্তাসন যেটা দেখছেন, এই একটা পা ভাঁজ করে রাখা, অন্য পাটা ভাঁজ করা, তারপর দুটো পা একসঙ্গে ভাঁজ করা, এই সব জিনিসগুলোর ওপর বেশ কিছুটা হয়। বা উপুর হয়ে শুয়ে মাথাটা একটু তোলা, পা দুটো আলাদাভাবে এক এক করে তোলা বা একসঙ্গে তোলা, দেয়ালের সামনে দাঁড়িয়ে পিছনে ব্যাক আর্চ করে রাখা, এইসব করলে শিরদাঁড়ার মাসলগুলো শক্তপোক্ত হয়। এবং যেই এটা মাসলটা ভালো হবে, তাহলে দুটো জিনিস হয়। মাসল ভালো হলে মাসল থেকে যে রক্ত সঞ্চালন হয় সেটা হাড়ের মধ্যে যায়, হাড়গুলো স্ট্রেংথ হয়। আর দ্বিতীয় হচ্ছে, এই মাসলগুলো শক্ত হলে এই হাড়ের উপর চাপগুলো কমে যেতে পারে। এই চাপটা কমলে অনেকটা সুবিধা হবে। বেশ, এটা একটা খুব সুন্দর আপনি কথা আমাদের বললেন। আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার। হ্যালো, কে বলছেন?
হ্যালো হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা হ্যালো বলুন। হ্যালো সম্ভবত আমরা আপনার সমস্যা শুনতে পাচ্ছি, আপনি বলুন কি অসুবিধে হচ্ছে। আহ, সম্ভবত লাইন বিচ্ছিন্ন Line হয়েছে। কেটে গেছে। এরপরে আসছি ডক্টর সর্দার, যারা বহুক্ষণ দাঁড়িয়ে থাকেন বা কম্পিউটারের সামনে অনেকক্ষণ ধরে কাজ করতে হচ্ছে, এই ধরনের কর্মজীবনে যারা রয়েছেন তারা কিভাবে নিজেদের একটু সাহায্য করবেন? যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদেরকে সবসময় আমরা বলি যে একটা ব্রেক নিতে। এক নাগাড়ে দাঁড়িয়ে থাকার মধ্যে অনেকগুলো অসুবিধে থাকে, মাসলগুলো ফ্যাটিগ হয়ে যায় এবং মাসল ফ্যাটিগ হলে হাড়ের ওপর চাপটা বেশি পড়ে। তাই সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে একটা ব্রেক নিতে। ধরুন অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো ম্যানুয়াল ওয়ার্কার কাজ করছেন, তাকে কিন্তু অন্তত আধ ঘন্টা পরে একটা 5 মিনিট ব্রেক নিতে হবে। ব্রেক নেওয়া মানে একটু পায়ের ওপর মানে কোথাও বসে যাবেন বা কোথাও একটু শুয়ে পড়ার তো সম্ভব না, একটু বসে কোনো জায়গায় থাকলেও তার থেকে ওই যে চাপগুলো পড়ছে সেটা কমে যায়। ধরুন হাঁটুর ওপর চাপ পড়ছে, সেক্ষেত্রেও তাই, বা ঘাড়ের ওপর চাপ পড়ছে। ধরুন কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করছেন, আজকাল তো আইটি ইন্ডাস্ট্রিতে বহু লোক 12 ঘন্টা 14 ঘন্টা করে দেখো, তাদেরকে আমরা বলি যে মাঝে মাঝে আপনি একটা ব্রেক নেবেন এবং সিম্পল ঘাড়ের এক্সারসাইজগুলো করে যাবেন। এখানে হাঁটুর এক্সারসাইজ কিছু দেখানো হচ্ছে। এই হাঁটুর এক্সারসাইজগুলো যেগুলো দেখানো, এগুলো খুব সিম্পল এক্সারসাইজ, এগুলো নিজের থেকেই করা যায় বা একটা ব্যান্ড বা ইলাস্টিক ব্যান্ড নিয়ে সেটাকেও করা যায়। এই সব কিছু যেগুলো দেখানো হচ্ছে হাঁটুর স্ট্রেংথ বাড়ানোর জন্য। আর শুধু হাঁটু না, আমাদের চিন্তা করতে হবে যে হাঁটুর ওপরে যে হিপ জয়েন্ট আছে সেখানেও কিন্তু স্ট্রেংথ বাড়াতে হবে, তাহলেও কিন্তু হাঁটুর ওপর চাপগুলো কম পড়ে। এবং এই এক্সারসাইজ পর্যায়ক্রমে যেগুলো দেখানো আছে সেগুলো ধরুন চিত হয়ে শুয়ে এই মাসল স্লাইড করা, মাসলের যেটা আছে হাঁটুর সামনে মাসল আমরা কোয়াড্রিসেপস মাসল বলি, সেটাকে শক্ত করা, উপর হয়ে শুয়ে এক্সারসাইজ করা, এগুলো রাবার ব্যান্ড বা এসব দিয়ে করলে সুবিধা হয় কি, একটা স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ হয় এবং মাসলের জোরটা আরও তাড়াতাড়ি বাড়ে। আমরা আমাদের আলোচনায় আরও ফিরে যাব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে আসছে আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম কোমর ও হাঁটুর ব্যথার সমস্যা নিয়ে। ইতিমধ্যেই দর্শক বন্ধু আমাদের সাথে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার, আমি নদিয়ার বাকলা থেকে বলছি। বলছি আমার 2004 সালে টিউমার হয়েছিল, ওইটা অপারেশন হয়ে, তারপর থেকে আমার পিরিয়ড বন্ধ। তারপর থেকে আমার কোমরে ব্যথা ব্যথা হয়। আমি কিন্তু এক্সারসাইজ করি 2000 থেকেই এক্সারসাইজ করি, 2003-4 সালে। তারপরে এই 1 বছর হলো আমার হাঁটু জয়েন্টে ব্যথা, তারপরে হাঁটুতে ব্যথা হয়েছিল, আমি হাঁটতে পারছিলাম না। তারপরে ডাক্তারকে দেখিয়ে উনি বললেন যে এক্সরে করে বললো আপনার হচ্ছে হাড় হয়ে গেছে, হাঁটুর হাড় হয়ে গেছে, আর্থারাইটিস বার হয়েছে। এখন আমরা খানিকটা বুঝে গেছি, হ্যাঁ আমরা খানিকটা আপনার সমস্যা বুঝে গেছি। হ্যাঁ খানিকটা বুঝে গেছি আপনার সমস্যাটা। মোটামুটি আর্থ্রাইটিস ওনার এখন ইমিডিয়েট সমস্যা, এবং তার আগে ওনার একটা অপারেশন হয়েছিল, ইউট্রাস বাদ পড়ে গেছিল। এই ব্যাপারে কি বলবেন? এবং উনিও যথেষ্ট সচেতন, এক্সারসাইজ করে যাচ্ছেন এতগুলো বছর ধরে। এই যে ওনার অপারেশনটা হয়েছিল, অপারেশনের ডিটেলস পেলে ভালো হতো, বাট মোস্ট প্রবাবলি মনে হচ্ছে দেখে যে একটা হিস্ট্রেক্টমি মতো হয়েছিল, এবং এই ক্ষেত্রে ওভারিগুলো অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয়। তাই যদি হয় একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় শরীরে, যে যার জন্যে এই অস্টিওপোরোসিস ব্যাপারটা খুব তাড়াতাড়ি এসে যায়। এই অস্টিওপোরোসিস হতে হতে তা ওনার হাঁটুতে চাপ পড়ে পড়ে হাঁটুতে আর্থ্রাইটিস হয়েছে। এখন আপনার চিকিৎসা বেশ কিছুটা ওজনটাকে ঠিক মতো রাখতে হবে, আপনার হাঁটুর ওপর যে চাপগুলো সেগুলোকে কমাতে হবে। যেমন ধরুন সিম্পল জিনিস হচ্ছে পুজো আর্চা যখন করবেন চেয়ারে বসে করবেন, যখন তরকারি কাটবেন একটা ছুরি ব্যবহার করে চেয়ার টেবিলে করবেন, সিঁড়ি ওঠা নামাটা কমিয়ে দেবেন, এক নাগাড়ে অনেকক্ষণ দাঁড়াবেন না, নিচু সোফা নিচু টুলে অ্যাভয়েড করবেন ফর দ্য টাইম বিং। আর হচ্ছে তার সঙ্গে এক্সারসাইজ, হাঁটুর কিছু স্পেসিফিক এক্সারসাইজ যেটা আমরা দেখেছি একটু আগে, সেই এক্সারসাইজগুলো করলে হাঁটুর মাসলগুলো তৈরি হলে
এটা হবে, এবং এর সঙ্গে ওষুধপত্র কিছু খেতে হবে। আপনাকে অস্টিওপোরোসিসের চিকিৎসা করতে হবে বিভিন্নভাবে, ক্যালসিয়াম, ভিটামিন ডি এইসবগুলো দিয়ে। আর আজকাল অস্টিওআর্থ্রাইটিসের কিছু ওষুধ বেরিয়েছে যেগুলো কাজ করে ভালোই। সেগুলো ওই এক্সারসাইজের সঙ্গে যদি মিলিত হয় তাহলে বেশ কিছু ক্ষেত্রে এই ব্যথাগুলো বেশ কিছুটা কমানো যায়। ব্যথার ওষুধের ক্ষেত্রে আমি এখনই বলে দিই যে ব্যথার ওষুধটা কোনো ঠিক লং টার্ম চিকিৎসা না, এটা সাময়িক আরাম দেয় এবং সাময়িক আরামটাও দরকার, কিন্তু বেশি খেলে এই ব্যথার ওষুধের কিছু কিছু অসুবিধেগুলো আছে। পেটে গন্ডগোল হতে পারে, কিডনির গন্ডগোল হতে পারে। ওই জন্য ব্যথার ওষুধগুলো সীমিত আকারে খাবেন এবং বেশি খাবেন না, বারবার খাবেন না, এবং সবসময় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তবে সাধারণ মানুষ কিন্তু অনেক সময় ভাবেন যেহেতু হাঁটতে চলতে কষ্ট হচ্ছে সেহেতু ভাবেন যে একটু বোধহয় একটু রেস্ট নিলে ভালো থাকবো, অ্যাক্টিভিটি না করলেই বোধহয় আমার শরীরটা একটু রেস্ট হবে বা ভালো থাকবো। এই ধারণাটা কতটা ঠিক, বা সত্যি কি শরীরে সেই রেস্টের প্রয়োজন রয়েছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের এটা সাধারণভাবে আমাদের ডাক্তারদের মধ্যেও আছে যে রেস্ট জিনিসটা কতটা কার্যকরী। আমরা কিন্তু কোনো সময় কাউকে 3-4 দিন বা 5 দিনের বেশি রেস্ট নিতে বলি না, অন্তত কোমরের ব্যথার ব্যাপারে। যদি তার থেকে বেশি হয়, বেশি রেস্ট নিতে হচ্ছে বা তার থেকে ওইটুকু রেস্ট নিয়ে ব্যথা কমছে না, তখন কিন্তু আমাদের অন্যান্য অনেক জিনিস চিন্তা ভাবনা করে সেই মতো অনুযায়ী পরীক্ষা নিরীক্ষাগুলো করে নিতে হয়। এটা সর্ট অফ রেড ফ্ল্যাগ বলে, যে ব্যথাটা আপনার 5 দিনের সম্পূর্ণ রেস্টে কমছে না, তখন আমাদের একটু চিন্তা হয়। হাঁটুর ব্যথাতেও তাই, হাঁটুর ব্যথাতে রেস্ট নেওয়া তো বলা যায় না, মানে মানুষকে চলতে হবে, হাঁটাচলা করতে হবে, সিঁড়ি ওঠানামা করতে হবে, কিন্তু যতদূর সম্ভব যে চাপটা পড়ছে সেই চাপটা যদি কমানো যায়, মানে বারে যে চাপগুলো পড়ছে সেই বারগুলো যদি কমানো যায় তাহলে অনেকটা সুবিধা। তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন যে এক্সারসাইজ এবং ফিজিক্যাল মেডিসিনের একটা বড় ভূমিকা রয়েছে, এবং তার সাথে সাথে খাওয়া দাওয়ার একটা বড় তালিকা, যেটা আমরা যদি একটুখানি মেনে চলি, গ্রামাঞ্চলে যে ধরনের খাবারগুলো একটু সহজলভ্য এবং যেটা খুব কার্যকরী শরীর বা হাড়ের পক্ষে, সেগুলো যদি আমাদের একটু বলেন। যেটা তো সহজ যেটা আছে সেটা হচ্ছে আপনার দুধের ব্যাপার। দুধ খাওয়া, ছানা খাওয়া, সন্দেশ খাওয়া, এইসবগুলো সব থেকে ভালো সোর্স। এর সঙ্গে খাবার দাবারের মধ্যে যারা নন ভেজিটেরিয়ান আছেন তাদের ক্ষেত্রে মাছ, মাংস, ডিমটা তো খুবই সাহায্যকারী এইসব ব্যাপারে। আর এমনি ফ্রুটসের মধ্যে বা ভেজিটেবলসের মধ্যে যা আছে, ধরুন পেয়ারা, কাঁচকলা, এইসব জিনিসগুলো যেগুলো আছে, এদের মধ্যে ক্যালসিয়ামটা অনেক আছে, ভিটামিনও অনেক আছে, যেগুলো সাহায্য করে এই হাড়ের স্ট্রেংথ বাড়ানো। এইসব ক্ষেত্রগুলো খাওয়া দাওয়াটা ঠিক রাখলে, এই বিভিন্ন রকম মেশালি করে খাওয়া দাওয়াটা ঠিক রাখলে তাহলে হাড়গুলো ভালো থাকে। অনেক মহিলারা যারা আর্লি 30s-এ রয়েছেন বা আর্লি 40s-এ রয়েছেন, তাদের এই ভিটামিন ডি জনিত কারণে অনেক সময় এই ব্যথাটা হয়ে থাকে। সেক্ষেত্রে তারা কিভাবে উপকার পাবে বা কি খাবে, বা তারা কতদিন ভিটামিন ডির ওষুধ খাবে, বা আদৌ খাবার প্রয়োজন আছে কি, সেগুলো যদি বলেন। শুধু ভিটামিন ডি না, ক্যালসিয়ামের কথাও একটা তথ্য সবাই জানে বোধহয়, বাট আবার বলে দিই। সেটা হচ্ছে 30 বছরের পর মহিলাদের মধ্যে একটা ক্যালসিয়াম যেটা জমায়েত হয়, সেটা 30 বছর পর থেকে একটু একটু করে কমতে থাকে। তো সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে একটা ক্যালসিয়ামের ডায়েট মাঝে মাঝে খেতে হয়। আর চারিদিকে একটা প্রকোপ আছে যে সবাই বলে যে বেশি ক্যালসিয়াম খেলে কিডনিতে স্টোন হবে। তা সেক্ষেত্রে কিছু কিছু আছে, কিছুদিন খাবেন, কিছুদিন বন্ধ রাখবেন, এরকমভাবে চলবে। আর একটা জিনিস, শরীরের একটা বিল্ট ইন মেকানিজম আছে যে ক্যালসিয়ামটা দরকার হয় না সেটা নেয় না শরীরের মধ্যে, সেটা ছেড়ে দেয়, যেটা বেরিয়ে যায় আমাদের এক্সিট পয়েন্টসে। তা সেটা ক্যালসিয়ামের ব্যাপার। ভিটামিন ডির ব্যাপারটা, এটা সব থেকে ভালো উপায় হচ্ছে যদি ভিটামিন ডি পরীক্ষা করে কম আছে দেখে নিয়ে তবে ভিটামিন ডিটা দেওয়া, সেটা ভালো। সেই ভিটামিন ডিটা আবার বেশি দিন খাওয়াটা ঠিক নয়, এবং ভিটামিন ডি যদি খুব বেশিও খাওয়া হয়, এটা হাইপার ভিটামিনোসিস ডি বলে ব্যাপার আছে, সেটা হয়ে যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন ডির পরিমাণও আমরা সপ্তাহে 1 দিন করে খেতে বলি, অন্তত ধরুন 4 মাস মতো। তারপর হয়তো মাসে 1 দিন করে আরো 4-5 মাস, তারপর বন্ধ করে দিই। এবং এই ভিটামিন ডির সব থেকে ভালো সোর্স হচ্ছে, যেটা বলেছি আগে, যে রোদ্দুর, যাতে বা রোদ্দুরের যে রশ্মিগুলো আছে সেটা যেন শরীরে চামড়ার উপর পড়তে পারে, এটা হলেই সব থেকে ভালো। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা আগে নিয়ে নিই। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি। কে বলছেন? আপনার সমস্যাটা বলুন।
সুদূর বাঁকুড়া থেকে বলছি, হুম, সুদূর বাঁকুড়া কতুলপুরের কোপা থেকে বলছি। বেশ। হ্যাঁ, কিন্তু বাবলু পণ্ডিত বলছি। আমার শীতটারা লাস্টের দিকে হুম, যন্ত্রণা, মিটমিট করে যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। হুম, প্রথমেই জানাই দূরদর্শনের কর্তৃপক্ষ তথা আপনাদেরকে শত সহস্র কোটি ধন্যবাদ। কেননা আমরা সুদূর বাঁকুড়ায় থাকি, প্রথম কথা লাইন তো পাই না, ঠিক আছে। আজকে লাইন পেয়েছি মানে একটা লটারির টিকিট আপনি পাওয়া, আমাদের ঠিক আছে? অনুষ্ঠান শুনছেন, মানে আপনার ভালো 26 লাখ লাগছে, টাকা এটাই পাওয়া আমাদের হলো, কাছে অনেক বড় ঠিক আছে? জিনিস। আপনার সমস্যাটা ওর যদি জন্যই বলেন আমরা সাহায্য করব। দূরদর্শনকে শত সহস্র ধন্যবাদ জানাই। হ্যাঁ, আর এমনি বিশেষ কোনো জানতে চাইছি না। হ্যাঁ। এবং প্রত্যেক দিনই আমরা প্রত্যেকটা উত্তরের সবকিছুই পেয়ে যাই। আপনার ঠিক আছে? বয়সটা যদি একটু মানে বলেন, যেটা আপনার মনে থাকে সেটা পেয়ে যাই। আপনার আপনাদের কাছ বয়সটা থেকে। যদি বলেন আর হ্যাঁ। কতদিন ধরে আপনি এই তবুও সমস্যায় ভুগছেন আমি সেটা ওইটা যদি একটু বলেন। ছোট্ট করে বললাম যে সিদ্ধার যন্ত্রণাটা। হ্যাঁ, হ্যাঁ, বেশ। খানিকটা আমরা বুঝলাম, যদিও হ্যাঁ। কোথাও একটা ঠিক আছে। হ্যাঁ, ডক্টর ছোট্ট সরদার করে কি অনেককে- বলবেন আপনি? উনি যেভাবে বলছেন মনে হ্যাঁ। হচ্ছে উনি খুবই কর্মঠ লোক। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে আবার যেটা বলছিলাম যে কিভাবে কাজ করছেন, কিভাবে কোমরের ওপর চাপগুলো পড়ছে সেটা একটু দেখে যদি ঠিকঠাক করেন। যেমন ধরুন সিম্পল জিনিস, যদি মাটির থেকে কোনো জিনিস তুলতে হয়, হ্যাঁ। তাহলে যদি হাঁটু ভাঁজ করে তোলেন, মানে মাটিতে বসে তোলেন, তাহলে কোমরের ওপর চাপগুলো কম হবে। ঝুঁকে তুলতে গেলে কোমরের চাপটা বেশি হবে। সেক্ষেত্রে কিছু অংশে আপনি সাইডওয়েজ বা পাশ থেকে জিনিসগুলো যে তোলার চেষ্টা করেন তাতেও সুবিধা হবে। এবং যদি দেখেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা অনেকক্ষণ যে কোনো একটা কার্যকলাপ অনেকক্ষণ ধরে করছেন দাঁড়িয়ে থেকে, বা যদি কোনো সাইকেল চালাচ্ছেন বা মোটর বাইক চালাচ্ছেন বেশিক্ষণ ধরে, তাহলে সেক্ষেত্রেও এইগুলো একটু নজর দিয়ে একটুখানি কমালে কিন্তু এইসব ব্যথাগুলো বেশিরভাগ চলে যায়। এবং নিয়মিত ব্যায়ামটা করতে হবে। এক্সারসাইজটা দেখিয়ে নেবেন ডাক্তারের কাছ থেকে, ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল মেডিসিনের লোকের কাছ থেকে, এবং সেই এক্সারসাইজগুলো করে মাসলগুলো জোর হলে আপনার এই সমস্যাটা অনেকটাই মিটে যাবে। বেশ। তবে এই সমস্যার আগে যদি একটু আমরা প্রিকশন নিতে পারি, একটু সাবধানতা নিতে পারি, তাহলে বোধহয় এতটা রোগটা বাড়তে না দেওয়াই যায়। সেই সাবধানতাগুলো কি কি, এবং আর কি কি প্রিভেন্টিভ মেজার্স রয়েছে মানে কোমরের ব্যথার ক্ষেত্রে? কোমরে ব্যথার ক্ষেত্রে হ্যাঁ। প্রথম জিনিস হচ্ছে যে শারীরিক দিক দিয়ে ওজনটা ঠিক রাখা। তারপর হচ্ছে পশ্চার বলে একটা জিনিস, যে কেমনতর অবস্থায় আপনি কাজ করছেন বেশিরভাগ সময়। এটা যারা বসে কাজ করে তারা ঝুঁকে অনেকক্ষণ ধরে থাকছেন কিনা, যেমন কম্পিউটারে কাজ করে, এবং আমরা সবসময় অ্যাডভাইস করি যে কম্পিউটার যেন আই লেভেলে থাকে, সামনের দিকে থাকে, বা ঘাড় বেঁকিয়ে যেন কম্পিউটার দিকে তাকিয়ে অনেকক্ষণ না কাজ করেন। এটা ব্যাপার। গ্রামের দিকে যদি সেটা থাকে, এই যে অনেকক্ষণ ধরে দেখবেন যে এই পুজো অর্চার ব্যাপার আমি বলেছি, কিন্তু এছাড়াও বহু সময় বহুক্ষণ ধরে একটা বয়সের পর থেকে যদি হাঁটু মুড়ে অনেকক্ষণ ধরে বসেন, তাহলে কিন্তু একটা অসুবিধা থাকে। এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আজকের অনুষ্ঠান বহু মানুষ দেখছেন, আর একজন বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। কে বলছেন? হ্যাঁ বলুন। আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিন, আপনার শুনতে সুবিধে হবে। আমরা শুনতে পাচ্ছি আপনার হ্যালো? কথা। হ্যালো। সম্ভবত হ্যালো। আমরা শুনতে হ্যালো? পাচ্ছি আপনার কথা। আচ্ছা, আমি নিতিন দাস বলছি কেষ্টপুর থেকে। বলুন নিতিন বাবু। আমি শুনতে পাচ্ছেন এবার? আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে। আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিন। হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো। বলুন আমরা আচ্ছা, শুনছি। আমি নিতিন দাস বলছি কেষ্টপুর থেকে বলছি। হুম, আমার বয়স 62 আর কি। তো হ্যালো আপনার হ্যালো? আপনার সমস্যাটা বলুন। হ্যালো আমরা হ্যালো? শুনছি, আপনি আপনার সমস্যাটা বলুন। ভীষণ খারাপ লাগছে, আমরা ওনাকে সাহায্য করতে পারলাম না, যে কোনো কারণেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা প্রিকশনারি মেজার্স এই সম্বন্ধে আলোচনা করছিলাম, সেটা যদি একটু বলেন। প্রিকশনারি মেজার্স তো এই একটা জিনিস, যাতে চাপটা কমানো যায়। আর দ্বিতীয় হচ্ছে ঠিকমতো এক্সারসাইজ, এটার গুরুত্বটা অপরিসীম। মানে ঠিকমতো ব্যায়াম, একটা সিম্পল ব্যায়াম, বেশিক্ষণ সময় লাগে না, সেটা যদি দৈনন্দিন আকারে করা যায়, বা কিছু যেমন হাঁটুর এক্সারসাইজগুলো যেটা আমরা দেখিয়েছি বারবার, সেটারও কিছু কিছু জিনিস আছে যেটা অফিসে বসে বা চেয়ারে বসে করা যায়, শুয়ে করা যায়, বসে করা যায়, যে কোনো সময় দিনে যতবার ওই মাসেলটা, হাঁটুর ওই সামনের মাসেল, কোয়াড্রিসেপস মাসেলটাকে আপনি টাইট করবেন, ঢিলে করবেন,
তাতে মাসেলের যে শক্তিটা বাড়বে, তাতে আপনার হাঁটুর ব্যথা অনেকটা কমে যাবে। এবং এগুলো খুব সিম্পল এক্সারসাইজ যেগুলো আপনি বললেন, এবং যারা ধরুন একটু বয়স্ক রয়েছেন, যাদের বেশি কিছু করার ক্ষমতা নেই, সেই সীমিত জায়গার সীমিত সাধ্যের মধ্যে বোধহয় এগুলো ওনাদের করতে কোনোদিনও কোনো অসুবিধে হবে না। এরপরে একটু জেনে নেব ডক্টর সর্দার, যে কোমরের ব্যথার সাথে কি হাঁটুর ব্যথার একটা সম্পর্ক আছে? কোথাও কি এরা রিলেটেড? ভীষণভাবে রিলেটেড। কারণ আমরা যখন হাঁটুর খুব ব্যথা হয়, হাঁটু ধরুন অনেকটা আর্থ্রাইটিস হয়ে গেছে, অনেকটা বেঁকে গেছে, তাদেরকে অপারেশন করতে হয়, তারা কিন্তু হাঁটু ব্যথা নিয়ে তো আসেনি। তাদের যদি ঠিকমতো ভাবে প্রশ্ন করা যায়, তাদের সবারই কোমরে ব্যথা আছে। কারণ হাঁটুর এই যে ধরুন বেঁকে গেছে কিছুটা, বা ঠিকমতো নড়ছে না, ভাঁজ হচ্ছে না, তখন কিন্তু চাপটা কোমরে গিয়ে পড়ে। তাই এই দুটো একদমই লিঙ্কড। তাহলে তাহলে হাঁটুর সমস্যা কিরকম হয়, কিরকম ব্যথাটা হয় যদি একটু বলেন? হাঁটুতে ব্যথা যেগুলো হয়, হাঁটুর প্রথমে হয় যে সাধারণ জিনিসে ব্যথা হচ্ছে, একটু দাঁড়িয়ে থাকলে ব্যথা হচ্ছে, একটু সিঁড়ি ওঠানামা করতে গিয়ে ব্যথা হচ্ছে, হয়তো দেখবেন সিঁড়ি উঠতে বেশি ব্যথা হচ্ছে, কারো কারো আবার সিঁড়ি ওঠার থেকে সিঁড়ি নামার থেকে ব্যথা হচ্ছে। আবার অনেকক্ষণ যদি বসে থাকে, যখন উঠতে যান তখন ব্যথা হয়, মানে চেয়ারে মাটিতে বসে তো উঠতে গেলে অনেকেরই ব্যথা হয় সেটা। তাই এই হচ্ছে সূত্রপাত, এখান থেকেই একটা প্রিকশন শুরু করতে হবে, যে এই ব্যবস্থাটা তখন থেকেই নিতে হবে। এবং অনেক পরিবার আছে যাদের, যেখানে একান্নবর্তী পরিবার, বাড়িতে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও সবাই মিলে মাটিতে বসে একসাথে খাওয়ার একটা রীতি আছে, সেক্ষেত্রেও কিন্তু অনেকের এই সমস্যাটা হয়। তবে দর্শক বন্ধুর ফোনটা নিয়ে আমরা সেই আলোচনায় যাব। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আমি মহুয়া মণ্ডল বলছি। বলুন, আমরা শুনছি। হ্যালো। হ্যাঁ, আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন, আপনার শুনতে সুবিধে হবে। হ্যালো। আজকে কোথাও মনে হচ্ছে একটু কোথাও যান্ত্রিক গন্ডগোলে আমাদের অনেক দর্শক বন্ধুই লাইন পাচ্ছেন না। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে আলোচনাটা আমরা করছিলাম ডক্টর সরকার, যে বাবু হয়ে বসা বা হাঁটু মুড়ে বসা যেটা আমরা বলি, সেইটা অনেক সময় অনেকের করতে অসুবিধে হয়। সেটা জোর করে করা উচিত, বা সেটা কি ক্ষতিকর হতে পারে হাঁটুর জন্য? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে যাদের ব্যথা হচ্ছে তাদের যদি জোর করে হাঁটু ভাঁজ করে, তাহলে কিন্তু হাঁটুর যে কার্টিলেজের ওপর সেটা কিন্তু প্রচন্ড চাপ পড়ে। এই ভাঁজ অবস্থাতে ম্যাক্সিমাম চাপ পড়ে। হাঁটুতে বসা শুধু না, উবু হয়ে বসা যদি হয়, মানে শরীরের হাঁটুর মধ্যে দিয়ে ওজনটা যাচ্ছে অথচ প্রচন্ড ভাঁজ করে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু হাঁটুর ওপর চাপটা অপরিসীম। তো সেই সব ক্ষেত্রে যখন ওইগুলো অসুবিধা হচ্ছে, ওগুলো বাদ দিয়ে দেওয়া ভালো। এমন কিছু বড় ব্যাপার নয়, ডাইনিং টেবিলটাই ব্যবহার করলে ভালো, চেয়ার টেবিলে বসে খেলে ভালো। যদিও আমি মানি যে একান্নবর্তী পরিবারে একসঙ্গে বসে খাওয়ার একটা আলাদা আনন্দ, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে যখন শারীরিকতে শরীর কুলোচ্ছে না, তখন কিছু কিছু ক্ষেত্রে সেটা মেনে নিয়ে ডাইনিং টেবিল, চেয়ার টেবিলে বসে খাওয়াটাই ভালো। এটাও বাড়িতে যদি কমোডের ব্যবস্থা থাকে, সেটাও কিন্তু এই সব ক্ষেত্রে ভালো। আচ্ছা, আপনি যে কথাটা প্রথমেই আমরা প্রসঙ্গ তুললাম, যে অস্টিওপোরোসিসের একটা সমস্যা রয়েছে, অস্টিওপোরোসিসের সাথে আর্থারাইটিস বা বাত, এটা কি একই জিনিস না আলাদা? এইটা একটু জানতে ইচ্ছে করছে। একটু আলাদা আছে। অস্টিওপোরোসিস হয় হাড়ে, আর বাতের যেটা হয় সেটা হচ্ছে সন্ধি স্থলে, যেটা জয়েন্টে হয়। তা এই দুটো হচ্ছে আলাদা, কিন্তু দুটোই ইন্টারলিঙ্কড। কারণ হচ্ছে অস্টিওপোরোসিস যাদের বেশি থাকে, তাদের যেহেতু হাড় ওজন নেওয়ার ক্ষমতাটা কম, তখন জয়েন্টের ওপর ব্যথাটা বেশি পড়ে। সুতরাং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রাইটিসের সঙ্গে অস্টিওপোরোসিস একটা জড়িত। দ্বিতীয় যেটা, আর্থ্রাইটিসের জন্য যেহেতু মাসেলগুলো ভালো কাজ করছে না, তখনও কিন্তু এই চাপটা বেশি হাড়ের ওপর পড়ে, ব্যবহার হচ্ছে না যখন, তখন অস্টিওপোরোসিসেরও হয়। আরো অনেক প্রশ্ন কিন্তু আপনার জন্য আমরা রেখেছি, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে আসছি আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম কোমর এবং হাঁটুর সমস্যা নিয়ে। হ্যালো, সঙ্গে রয়েছেন আমাদের দর্শক বন্ধু, কে আছে, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, আমি হাওড়া জেলা থেকে লক্ষণ ভৌমিক বলছিলাম। বলুন, শুনছি। হাওড়া জেলা থেকে লক্ষণ ভৌমিক বলছিলাম। আপনার সমস্যাটা যদি বলেন। বলছি ডাক্তারবাবু, আমার 9 সালে সিদ্ধাটা হেড উপর হয়ে যাওয়ার কারণে
অপারেশন হয়েছিল এবং এখন উপস্থিত আমি পেছন ক্যালিভার পা পড়ে চলাচল করি এবং এখন ওই চলাচল করতে করতে আনব্যালেন্সে পেছন থেকে পড়ে যাওয়ার কারণে পেছনটা আমার খুব ব্যথা হচ্ছে, কোমরটা। বেশ, ডক্টর সর্দার আপনি যখন পড়ে গেছেন রিসেন্টলি এবং সেই জন্য ব্যথাটা বেড়ে গেছে, তাহলে আপনার দেখিয়ে অবিলম্বে একটা এক্সরে অন্তত করে নেওয়া উচিত এবং সেটা দেখিয়ে যে আপনার নতুন চোটটা কীরকম এবং কোথায় হয়েছে সে ব্যাপারে আমাদের জানতে হবে। তো সেইটা করে নিন, তাহলে চিকিৎসাটা ঠিকভাবে হবে আর কি। আমরা আগের আলোচনায় ফিরে যাব যে এই যে আর্থারাইটিস বা অস্টিওপোরোসিসের সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, এগুলো কি ফ্যামিলি হিস্ট্রির সাথে রিলেটেড? ধরুন আমার বাবা মায়ের ছিল বলে আমার হবে বা হওয়ার একটা প্রবণতা রয়েছে, বা আবার সন্তানেরও হতে পারে, এরকম একটা ব্যাপার আছে কি? ব্যাপারটা হচ্ছে একটা মেডিকেল কারণ থাকতে পারে, মানে যে জন্য হয়তো জন্মগত কোনো কারণে সেটা যাচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, সেই জন্য হতে পারে। কিন্তু দ্বিতীয় যেটা হচ্ছে, ধরুন কারোর জন্মগতভাবে দেখবেন অনেকের ফ্যামিলিতে একটা পা ব্যাঁকার টেন্ডেন্সি আছে, হাঁটুটা ব্যাঁকার টেন্ডেন্সি আছে, সেটাই ট্রান্সমিটেড হয়। এবং হাঁটুটা ব্যাঁকা থাকলে এই যে ওজনটা পড়ে সেটা ঠিক সমানভাবে হাঁটুর দুদিকে পড়ে না, একদিকে পড়ে, এবং সেক্ষেত্রে তারও এই হাঁটু ব্যথার একটা থাকে। একটা ফ্যামিলিয়াল জেনেটিক ব্যাপারও আজকাল আইডেন্টিফাইড হচ্ছে, যার জন্য এই অস্টিওআর্থ্রাইটিসের কিছুটা প্রকল্প হচ্ছে। তবে সেটা খুব বিরাট আকারে নয়। মেইন জিনিস হচ্ছে লাইফস্টাইল, ওজন, খাদ্য। এবং লাইফস্টাইলের একটা ভয়ঙ্কর বড় ভূমিকা রয়েছে, সেটা আগে জানবো, কিন্তু তার আগে প্রথম দিকে অনেক মানুষ কিন্তু নিজেদের গুরুত্ব দেন না। একটা ফোন রয়েছেন, দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে লাইনে আছেন, একটু কথা বলে নি। হ্যালো, কে বলছেন? Hello? হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি কি বলবো? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, Hello? আপনি আপনার সমস্যাটা বলুন। আচ্ছা আমার আচ্ছা আমার অ্যাঙ্কোলোসিং স্পন্ডিলাইটিস মানেটা কি, বা অ্যাঙ্কোলোসিং স্পন্ডিলাইটিস সিমটমটা কি? অনেকে বলেন যে এটা তুমি খুব দামি ইনজেকশন নিতে হয় এবং ইনজেকশন নিলে খুব কস্টলি ইনজেকশনটা, হ্যাঁ, সেটা কি ঠিক নাকি এক্সারসাইজ করলে ঠিক থাকা যায়? বেশ, আপনি একটা অন্য রকমের প্রশ্ন করেছেন ডক্টর সর্দার, আপনি কি বলবেন এ ব্যাপারে? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসটা বেসিক্যালি হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। তার মানে আপনার শরীরই আপনার জয়েন্টের বিরুদ্ধে একটা জিনিস তৈরি করছে এবং তারই রিয়াকশানে যে নমনীয়তাটা থাকে শিরদাঁড়ায়, বেশিরভাগ শিরদাঁড়াতেই হয় এবং স্যাক্রোইলিয়াক জয়েন্টে, সেই নমনীয়তাটা চলে যায়, শক্ত হয়ে যায়, ওই জন্য স্পাইনটা শক্ত হয়ে যায়। সেইটে রোগ, এই রোগটার কিন্তু কোনো স্ট্যান্ডার্ড চিকিৎসা বা একদম সেরে যাবে নয়। এটার চিকিৎসা বেশিরভাগ হয় কিছু ওষুধ দিয়ে এবং কিছু মেন জিনিস হচ্ছে ব্যায়ামগুলো করে যাওয়া, এক্সারসাইজগুলো নিয়মিত করে যাওয়া। এটা ব্যথা হয় এবং বিভিন্ন আকারে, কিছু কিছু ক্ষেত্রে এটা জেনেটিক ব্যাপার এটা দেখা গেছে। এবার হচ্ছে আপনার এখানে যে চিকিৎসার ব্যাপার বলেছেন, হ্যাঁ কিছু ওষুধ আছে, আজকালকার দিনে বায়োলজিক্যালস বলে একটা ওষুধ বেরিয়েছে যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে কিছুটা কাজ করে। আপনার এটাও ঠিক যে এটা খুবই দামি ওষুধ, কিন্তু এটা বেশ কিছুটা আপনার এই যে রোগের প্রকোপটা কমিয়ে দিতে পারবে। তবে আজকাল হাঁটুর নানান রকম সমস্যাতেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়া হয়, সেটা কেন দেওয়া হয় এবং সেটা কোন স্টেজে দেওয়ার দরকার পড়ে? হাঁটুর মধ্যে ইনজেকশন যেটা দেওয়ার এখন হয়েছে, আজকাল আমাদের হাতে কিছু ওষুধ আছে যেটা হাঁটুতে ইনজেকশন দিয়ে বেশ কিছু রিলিফ দেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে স্টেজ 1 স্টেজ 2তে, মানে অস্টিওআর্থ্রাইটিসের গোড়ার দিকে করলে ভালো রেজাল্ট হয়। এই ইনজেকশন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে 6 মাস থেকে 1 বছর স্থায়ী থাকে, ব্যথাগুলো একটু কম থাকতে পারে, কিন্তু এটা বারবার পরের বারেও দেয়া যায়, তারপরের বারেও দেয়া যায়, কিন্তু বেশি দিন দেয়া যায় না। তা কিছুদিন দেয়া যায় এবং এতে বেশ ভালো রেজাল্ট হয়, বেশ কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট হয় শুধু ইনজেকশন দিয়ে। কিন্তু ইনজেকশনের সঙ্গে আবার বলবো, তার সঙ্গে অন্যান্য জিনিসগুলো, ফিজিক্যাল এক্সারসাইজ, চাপ কমানো, কিছু ওষুধ খাওয়া, এগুলোও কিন্তু করে যেতে হবে। আরেকজন বন্ধু সঙ্গে রয়েছেন, ফোনটা আগে নিয়ে নেব। হ্যালো স্যার। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনার Hello? সমস্যাটা বলুন। হ্যালো, আমরা হ্যালো,
আমরা শুনছি হ্যাঁ, আপনার হ্যালো। আপনার হ্যাঁ, সমস্যাটা বলুন। আমি সাইটিকা সম্বন্ধে কিছু জানতে চাইছি। সাইটিকা সম্বন্ধে কিছু জানতে চাইছি। বেশ, হ্যালো। ডক্টর সর্দার উনি যেটা আমরা আগেও যদিও আলোচনা করেছি, আরো একবার ওনার জন্য যদি একটু বলেন। হ্যাঁ, সাইটিকা ব্যাপারটা উৎস হচ্ছে আপনি যদি প্লিজ হেল্প করেন। সাইটিক নার্ভের যেটা চাপ পড়ে সেইটার থেকে উৎপত্তি, এটা কথাটা সাইটিকা। তা সাইটিক নার্ভ যেখান থেকে ওঠে তার যে নার্ভগুলো বেরোয় শিরদাঁড়া থেকে বেরোয়। এবার হচ্ছে যে শিরদাঁড়ার যদি কোনো রোগ থাকে, যেমন ধরুন ডিস্ক প্রোল্যাপস, এই ডিস্কগুলো বেরিয়ে গিয়ে যদি সাইটিক নার্ভ যে রুটগুলো করে তার উপর চাপ দেয়, তখন এই ব্যথাটা কোমরের থেকে ছড়িয়ে যায় পায়ের দিকে। বা যদি একই ধরনের ব্যথাটা ঘাট থেকেও হতে পারে, তখন হাতের দিকে যায় বেশি, কিন্তু কোমরের থেকে যেটা পায়ের দিকে যায় সেটাই বেশি হয় সাইটিকা। এটা হচ্ছে যে একটা নার্ভের ওপর চাপ কিন্তু পড়ছে, এবং সেক্ষেত্রে চিকিৎসাগুলো যেমন শিরদাঁড়ার যে বাতের যে জিনিসটা স্পন্ডিলোসিস হচ্ছে তার চিকিৎসা, প্লাস এই নার্ভের ওপর চাপ পড়ার জন্যে যে সেই সবেরও চিকিৎসা করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে সাইটিকা এই ওষুধপত্র এক্সারসাইজ দিয়ে কমে যেতে পারে, কিন্তু যদি এমন সাইটিকা হয় যে নার্ভগুলো কাজ করছে না এবং নার্ভগুলো ঠিকমতো হচ্ছে না, তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে, যেমন এমআরআই, সিটি স্ক্যান করে একটা অপারেশনের দিকে যেতে হতে পারে। ডক্টর সর্দার, যে প্রসঙ্গে যাচ্ছে আলোচনা করছিলাম যে ধরুন অনেক সময় প্রথম দিকে হাঁটুর ব্যথাটা অতটা গুরুত্ব দিচ্ছি না, বা অল্প ব্যথা আমরা ঠিক কাজগুলো ম্যানেজ করে নিতে পারছি এবং অবহেলা করলাম। সেক্ষেত্রে যদি সেই জিনিসটা অবহেলা করা হয় এবং দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়, তাহলে কি কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে? যেটা মেজর কমপ্লিকেশন হয় ব্যথা কমতে চায় না, আগে যে সহজে ব্যথাগুলো কমতো সেগুলো থেকেই যায়। দুই হচ্ছে হাঁটুগুলো ফুলে যায়, মাঝে মাঝে ইনফ্লামেশন হয়, জল জমতে থাকে। তৃতীয় যেটা হয়, বেঁকে যায় হাঁটু, যেহেতু একদিকে ক্ষয় হচ্ছে ওই জন্য হাঁটুটা ভেতর দিকে বা বাইরের দিকে বেঁকে যায়, এবং সেক্ষেত্রে চলাফেরা করা মানে প্রচন্ড অসুবিধা হয়, যে হাঁটতেই পারছে না, বাড়ির থেকে ধীরে 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 সে ঘরবন্দি হয়ে যাচ্ছে। সেই সব ক্ষেত্রে কিন্তু ওষুধপত্রে খুব একটা ভালো কাজ না হলে আমাদের অপারেশনের দিকে যেতে হয়। যেমন ধরুন নি রিপ্লেসমেন্টের ব্যাপার এখন খুবই করতে হচ্ছে, অনেকগুলো ক্ষেত্রেই করতে হচ্ছে, প্রায় মানে দৈনিক একটা দুটো করে এরকম অপারেশনের প্রকোপ বেড়ে গেছে। তা সেই ক্ষেত্রে এই নি রিপ্লেসমেন্ট ব্যাপারটা ইজ অ্যান এক্সেলেন্ট প্রসিডিওর। বেশ, আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, আমরা হ্যাঁ বলুন। দয়া করে আপনার টিভির ভলিউমটা যদি কমিয়ে দেন, প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ করব। হ্যাঁ, শুনছি আমরা, বলুন। হ্যালো, আপনার সমস্যাটা যদি বলেন। হ্যালো, আজকে প্রচুর যান্ত্রিক হ্যালো, গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, আমরা শুনছি, আপনার সমস্যাটা বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ডক্টর সর্দার, মানে চেয়েও আমরা কিছু করতে পারছি না। এই যে অপারেশনের কথা আপনি বললেন, যেহেতু অপারেশন, সেহেতু মানে আমাদের মনের মধ্যে কোথাও একটা ভয়, কোথাও একটা জড়তা থেকেই যায় যে অপারেশনটাই কি শেষ রিসর্ট বা শেষ অপশন, সেটা একটু আমরা জানবো। কিন্তু তার আগে আরেকজন দর্শক বন্ধু ফোনে চেষ্টা করছেন একটু। আমার মানে হাঁটুতে একটু ব্যথা আছে। হ্যাঁ, তো আমি একটু ট্রাকশন ডাক্তারবাবু দিয়েছিলেন, তো আমি ট্রাকশনটা নিচ্ছিলাম। এই ট্রাকশনটা কি নেওয়া ভালো? হ্যালো, হ্যাঁ, আপনি শুনুন ডক্টর সর্দার, আপনি কি বলছেন? ট্রাকশনটা খুব সীমিত ক্ষেত্রে লাভ দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার যেগুলো আগে আমরা বারবার বলছি, সেই এক্সারসাইজ, কিছু ওষুধ খাওয়া, নিয়ম মেনে চলা, এইগুলো মাসেলের জোর বাড়ানো, যদি হাড়ের একটু কমজোরি থাকে তার ব্যবস্থা নেওয়া, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম ডক্টর সর্দার, যে অপারেশনটা কি শেষ বিকল্প? কারণ অপারেশনের কথা শুনলে আমরা অনেকেই একটু ভয় পেয়ে যাই। তাহলে অপারেশনটা কখন করা উচিত, বা আর্লি দিকে অপারেশন করলে কি একটু বেটার লাভ পাওয়া যায়? অপারেশন ধরুন যদি খুব বেশি বেঁকে গেছে বা খুব বেশি ক্ষয়ে গেছে, তখন অপারেশন করতে একটু অসুবিধা হয় বটে, কিন্তু যাই হোক সেটা করা যায়। কিন্তু যেটা বড় ব্যাপার যেটা আপনি বললেন যে এটা কি শেষ রিসর্ট, আমি এইটুকু বলবো যে আমি বলি সবাইকে, সেটা হচ্ছে আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, রোগীর পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন কিন্তু অপারেশন ছাড়া গতি নেই। এবং এই অপারেশনটা এখন হাইলি সাকসেসফুল অপারেশন, বহু জায়গায় হচ্ছে, বহু ভালোভাবে হচ্ছে, সরকারিভাবেও এখন ইমপ্লান্টগুলো দেয়া হচ্ছে। তো
বর্তমান বেসরকারি তো আছে, তা এক্ষেত্রে দিস অপারেশন ইজ দ্য লাস্ট রিসর্ট। বেশ। এর থেকে রিয়েলি ফেরত আসা যায় না অপারেশনটা করলে, কিন্তু চমৎকার মানে ড্রামাটিক হ্যাঁ। জীবন বোধ পাল্টে যেতে পারে। তবে যে কথাটা আপনি বারবার বলছিলেন যে লাইফস্টাইল মডিফিকেশন, সেই আলোচনায় আমরা যাব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। ফিরে আসছি আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম কোমর এবং হাঁটুর ব্যথার সমস্যা নিয়ে। দর্শক বন্ধু সঙ্গে আছেন, কে আছেন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলছিলাম কি আমার স্পন্ডাইটিসের জন্য। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি। সম্ভবত যোগাযোগ, হ্যাঁ বলুন, আমরা শুনছি। আপনার সমস্যাটা যদি বলেন। দয়া করে আপনাদের টিভির ভলিউমটা যদি কমিয়ে দেন, প্রত্যেক দর্শক বন্ধুকে অনুরোধ জানাবো, তাহলে আমাদের দুজনকারই শুনতে সুবিধে হবে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর সর্দার, যে কথাটা আমরা বারবার শুরুতেও বলেছি, মাঝেও বলেছি, এখনও বলতে চাইবো যে লাইফস্টাইল মডিফিকেশন খুব গুরুত্বপূর্ণ। জীবনধারার পরিবর্তন করতে পারলে আমরা সুস্থ থাকতে পারবো বহুদিন। সেই পরিবর্তনগুলো কি কি যদি আরও একবার আমাদের বলেন। লাইফস্টাইল মডিফিকেশন প্রথম হচ্ছে ডায়েট, কি কি খাচ্ছি তার উপর খুব নির্ভর করে। আমাদের খাবারের মধ্যে ক্যালসিয়াম রিচ ফুড আছে কিনা। দ্বিতীয় হচ্ছে ওজনটা ঠিক রাখা, সেটাও একটা বিরাট ব্যাপার, কারণ এই ওবেসিটি বা ওজনটা বেশি রাখলে সারাক্ষণ ধরে প্রতিনিয়ত আমাদের হাঁটু আর কোমরের ওপর চাপ বাড়ে। 2, 3 হচ্ছে যে যে পজিশনে আমরা কাজ করছি সেই সম্বন্ধে একটু ওয়াকিবহাল হতে পারে। যদি আমাদের বসে কাজ না করে, যদি কিছুটা মানে মাটিতে বসে কাজ না করে বা নিচু হয়ে কাজ না করে যদি করা যায়, তাহলে কিন্তু একটা উঁচু চেয়ারে বসে একটু করা যায়, তাহলে কিন্তু চাপগুলো কমে যায়। এবং এটা খুব ছিল আগে, যারা এই সোনার কাজ টাজ করতো তারা কিন্তু ঝুঁকে মাটিতে বসে কাজ করতো, এবং সেক্ষেত্রে এখন অনেক ক্ষেত্রে তারা কিন্তু চেয়ার টেবিলে বসে এখন কাজ করে অনেকটা সুফল পাচ্ছেন। মানে এই ধরনের লাইফস্টাইল ছোটোখাটো মডিফিকেশন করে সিঁড়ি ওঠানামার দিকে তাকা, এক নাগাড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে না থাকা, এক্সারসাইজ একটা, যে এক্সারসাইজ একটা চিকিৎসা, সেটাকে কিন্তু সকলের মেনে নিতে হবে, এবং সেই মেনে নিয়ে সেই ছোটোখাটো এক্সারসাইজগুলো করলে তারা কিন্তু অনেক ভালো, এবং সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। তবে ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে? এবং ধরুন বাজারে হাজারো কবিরাজি তেল বা মালিশ বা যোগ ব্যায়াম, এগুলো অনেক সময় বলে যে এই ব্যথা আপনাকে সারিয়ে দেবে। এই জিনিসগুলো কি ফিজিওথেরাপির সাবস্টিটিউট বা পরিপূরক হতে পারে? না, ফিজিওথেরাপি জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুধু এক্সারসাইজ নয়, তাদের অনেক যান্ত্রিক জিনিস আছে যেটা দিয়ে ব্যথা ট্যাথা কমানোর উপায় আছে। সিম্পল কটা জিনিস বলছি, যে আমরা তো গরম সেঁক দিই, এই গরম সেঁকটা কিন্তু যেটা আমরা দিই সেটা চামড়ার উপরই থেকে যায়। ডিপ পেনিট্রেশন যদি করতে হয় তাহলে কিন্তু আল্ট্রাসাউন্ড আছে, সেখানে কিন্তু আপনার শর্টওয়েভ ডায়াথার্মি আছে। এইসব ব্যাপারগুলো একটু ডিপ পেনিট্রেটিং হওয়ার জন্য একটু ভেতরে গিয়ে এই সেঁকটা পৌঁছলে সার্কুলেশনটা বাড়িয়ে অনেক কিছু জায়গায় মাসেল রিপেয়ারে কাজ করে। এছাড়াও তারা কি কি এক্সারসাইজ কোন জায়গায় করতে হবে সে সম্বন্ধে তার আইডিয়া দিতে পারবে, এবং সেক্ষেত্রে অনেক সময় একটা ভয় থাকে লোকে যে এই ব্যায়াম করবে, স্পেশালি অপারেশনের পরে, সেখানে ফিজিওথেরাপির মূল্য অপরিসীম। মানে আমরা অপারেশন করে একটা ব্যবস্থা করে দিলাম, কিন্তু সেইটার ব্যবহারযোগ্য কি করে হবে এবং সে কি করে তার পুরনো জীবনে ফিরবে, এখানে কিন্তু ফিজিওথেরাপিস্ট ঠিক মতো ভাবে তাকে সাহায্য করে। কি কি এক্সারসাইজ করবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে বসবেন, কিভাবে দাঁড়াবেন, এইটা শিখিয়ে দিয়ে তাদেরকে খুব তাড়াতাড়ি জীবনে ফিরিয়ে দেয়। এবং আমরা বারবার সাবধানতার উপর অত্যন্ত জোর দিচ্ছি, সেক্ষেত্রে নি ক্যাপ বা ব্রেসেস বা কোমরের যে বেল্ট, এগুলোর ভূমিকা কতটা? মানে অনেক সময় মনে হয় এগুলো খুব ছোট্ট হালকা জিনিস, এটা কি শরীরের এতটা বহন বা এতটা ভার বহন করতে পারবে, সেটা যদি একটু। নি ক্যাপ এবং ব্রেস এগুলোর উদ্দেশ্য হচ্ছে মেইনলি যে হাঁটুর ওপর যেন আচমকা কোনো চোট বা মুভমেন্ট বা চাপ না সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে এটা বিভিন্নভাবে হাঁটা চলার সময় এটা খুব কাজ দেয়, এবং এর সুবিধা আছে। হাঁটুটা যখন খুব ইনফ্লেমড হয়ে গেছে বা ফুলে গেছে, তখন সেটাকে একটু রেস্ট দিতে হবে। সেই রেস্টটা সাধারণভাবে নিজের থেকে নেওয়াটা মুশকিল, ওই জন্য একটা এক্সটার্নাল সাপোর্ট দিলে এটা ভালো থাকে। এইটা একটা। তবে যে প্রশ্নটা আগে বলতে পারলাম না, সেটা হচ্ছে তেলের ব্যাপার, এইসবের ব্যাপার বলেছিলেন। এইসব ব্যাপারগুলো হচ্ছে খুব সাময়িক,
খুবই সুপারফিশিয়ালভাবে কাজ করে, মূল যে জিনিসগুলোর ওপর কোনো কাজ করে না, এইসব তেল বা মালিশ বা এরকম কিছু। বরঞ্চ আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখেছি যে এইসব করে যে প্রদাহটা আছে সেটা বেড়ে যায় এবং আরও বেশি ক্ষেত্রে ব্যথাটা আরও বেড়ে যায়। তবে বহু মানুষ আছেন যারা নিয়মিত ধরুন একটু মর্নিং ওয়াক করলেন বা এক্সারসাইজ করলেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা ধরুন আজকে যদি 2 কিলোমিটার হাঁটেন, কালকে মনে হচ্ছে কিছুদিন পর মনে হচ্ছে 1 কিলোমিটার, তারপরে আস্তে আস্তে 500 মিটার, এরমভাবে মানে তাদের কষ্ট হচ্ছে এই জিনিসটা করতে। সেক্ষেত্রে তারা কি ধরনের প্রিকশনস নেবেন, কি করবেন? অনেকে জগিং করেন, অনেকে রানিং করেন, সেগুলো করা কতটা ঠিক বা ঠিক নয়? এক্সারসাইজ, জগিং বা রানিং বা হাঁটা, এর একটা সীমা আছে, সেই সীমাটা আপনার শরীর আপনাকেই বলবে। যে ক্ষেত্রে আপনি 2 কিলোমিটার হাঁটছিলেন কিন্তু এখন সেই হাঁটতে অসুবিধা হচ্ছে, তার মানে শারীরিকভাবে আপনি এখনো সেই পরিমাণ স্ট্রেনটা সেই শরীরটা নিতে পারছে না। তার জানান দেওয়ার উপায় হচ্ছে এইটুকু, যে টায়ার্ডনেস বা ব্যথা এগুলো বলা। সেক্ষেত্রে আপনাকে পরিমাণ কমাতে হবে, কিন্তু তারই সাথে কিছু স্পেসিফিক এক্সারসাইজ করতে হবে যেটা আপনার না হেঁটে করা যায়, যেগুলো স্ট্যাটিক এক্সারসাইজ বলে বা অ্যাসিস্টেড অ্যাক্টিভ এক্সারসাইজ বলে। সেগুলো করলে মাসেলের জোর বাড়বে। এবং এমনও দেখা গেছে যে কিছুদিন বাদে এইসব এক্সারসাইজ করে একটু সীমিতভাবে হাঁটাচলা করে আবার তারা ব্যাক করে যাচ্ছে, যে আগের পুরনো ফর্মে যেতে পারে। তবে একটু যে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা সুস্থ রাখতে চাই, একদম ছোট্ট বয়স থেকে কি ধরনের প্রিকশন নেওয়া উচিত, কি খাওয়ানো উচিত এবং কি ধরনের অ্যাক্টিভিটির মধ্যে রাখা উচিত, যাতে ভবিষ্যতে এই দিনটা কাউকেই দেখতে না হয়? এটা একটা আইডিয়াল ব্যাপার। মানুষ যত বয়স হবে, যত হবে, এগুলো হবেই। তা ছোটবেলা থেকে খাওয়ার ব্যাপারে একটা তো আছেই। ছোটবেলায় যে খাওয়া দাওয়া করে তার স্ট্রেংথ বাড়ানো, এবং বারবার বললাম 30 বছর বয়স অবধি শরীরে ক্যালসিয়ামের ব্যাপারটা থাকে, সেটা যেন খাদ্যটা ঠিক থাকে। এরপর হচ্ছে এক্সারসাইজ, একটা যে অভ্যেস, সেই অভ্যেসটা এক্সারসাইজের বজায় রাখা যেন করতে হবে। আজকাল অনেকেই করছে, মানে এটা হচ্ছে জিম না করেও বা জিমনেজিয়ামে না গিয়েও কিন্তু ব্যায়াম করা সম্ভব, এবং সেই ব্যায়ামগুলো ফলপ্রসূ হয় কারণ সেটা বারবার করা যায় বা বাড়িতে করা যায়। এবং এর থেকে শুরু হবে যে পরবর্তীকালে জীবনে যখন এগোবে তখন সে যেন এইটা মেনে রাখে, খাওয়া দাওয়া এক্সারসাইজের ব্যাপারটা মেনে রাখে, এবং দেখবে যাতে বিশেষ চাপ যেন কোনো শরীরের বিশেষ অংশে না পড়ে। সত্যি আজকে মানে এই আইডিয়াল পরিস্থিতি আনা সম্ভব নয়, সেজন্য আমাদের ব্যথা কিন্তু ভঙ্গুর জীবনের নিত্যদিনের সঙ্গী। অতএব নিয়মিত খাদ্যাভ্যাস, একদম ছোট্ট বয়স থেকে নিয়মিত খাদ্যাভ্যাস, এক্সারসাইজ এবং জীবনধারার পরিবর্তন যদি আমরা ঠিক মতন করতে পারি, তাহলে ভবিষ্যতে নানা প্রতিবন্ধতামূলক পরিস্থিতি থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। আজকে এই পর্যন্তই। দূরদর্শনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।